আমাদের ডিরেক্টরই তখন বলে 6 নম্বর বাসের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারা তো শ্যামবাজারের মোড়ে একটা ঝামেলা হয়েছে, রোজ দেরি। আজ দেখো কি দেখ কি বলে। আমরা চাটা তো খাই, তারপর দেখা যাক কখন আসে। তোমরা সকলে এসে গেছো? সরি একটু দেরি হয়ে গেল। আসলে মেয়েদের না আমার শরীরটা খারাপ হয়ে পড়েছে, বেরোবো তখনই শরীরটা খারাপ হয়েছে। সন্তুদা, আপনার চা। ও থ্যাংক ইউ বাবা। শুনুন, এবার কিন্তু আমাকে একটা ভালো কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমরা সকলেই জানো এই বছরে আমাদের অ্যানুয়াল ড্রামাতে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত থাকবে। তাই আমরা ঠিক করেছি শীর্ষেন্দুর লেখা নাটক থেকে একটা নাটক আমরা মঞ্চস্থ করব। সন্তু, তোমাকে বলেছিলাম একটা শীর্ষেন্দুর নাটক দেখে রাখতে, তুমি দেখলে কিছু? হ্যাঁ মানে শীর্ষেন্দু লিখছেন তো প্রায় 50 বছর ধরে, তার বিষয় এত ব্যক্তি, আর তার মধ্যে থেকে নাটক মানে লেখা বেছে সেটাকে নাটক করা মানে খুব খুব মুশকিল। মানে একটা লেখা পড়লে অন্যটায় মুখ ভার, ওইটাকে দেখলে তো অন্য লেখার মুখ ভার। আসলে সাহিত্যিকদের মধ্যে বলে তার এত বিষয় উনি লিখেছেন, বৈচিত্র্য এত বেশি না, খুব মুশকিল। এবার কিন্তু একটা জমজমা নাটক করতে হবে, হ্যাঁ, যার মধ্যে একটু বিপ্লব থাকবে, একটু ফাইট থাকবে, একটা জিঙ্কু গান থাকবে। সন্তুদা, একটা শাহরুখ খানের গান ঢুকিয়ে দেবে, অডিয়েন্স যে খাবে না। ভাবতেই পারছি না। এই সন্তুদা, আমার লিপে কিন্তু একটা গান দিতে হবে। কেন? পার্টি থেকে করা নির্দেশ আছে, ওসব অপসংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া চলবে না। ওসব বলিউড টলিউড এখানে চলবে না। তার চেয়ে একটা ঐতিহাসিক নাটক করলে কেমন? মানে ইতিহাস তো আমাদের জানা দরকার। অতীত না জানলে বর্তমান যুব সমাজ তো সঠিক পথে দেখতে পায় না। ঠিক, তা তুমি কি বলো সন্তু? ইতিহাস সেটা অবশ্য মন্দ বলেননি। তো দেখুন, আমাদের জীবনের কথাই নিয়েই তো ইতিহাস। কোনো কথা পুরনো সেটা প্রাচীন ইতিহাস, যে কথা নতুন নতুন হয়েছে সেটা আধুনিক ইতিহাস। তা শীর্ষেন্দুর দূরবীন উপন্যাসটা মঞ্চস্থ করতে পারে কেমন? তার মধ্যে পরাধীন ভারত থেকে স্বাধীন হওয়ার উত্তরণের সেই ইতিহাস আছে, সমকালীন সমাজকে ধরা হয়েছে সেই গল্পের মধ্যে। সেটা কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো যদি কম টম পয়সা হয় দেখো। পয়সা আবার টানলেন। যাকে তা আমি ওই দূরবীন উপন্যাসটা প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে 80-র দশক পর্যন্ত এই সময়টাকে, এই সমাজের যে পরিবর্তন তাকে খুব সুন্দর ডিটেলে ধরেছেন উনি, জানেন। আর ইতিহাস না জানলে তো তার মধ্যে ইতিহাস আছে, তার মধ্যে সমাজের পরিবর্তন আছে, মানে সব মিলেমিশে একটা 3টে প্রজন্মের গল্প এটা, জানেন। সে 3টে প্রজন্মের প্রথম প্রজন্মে হলো গিয়ে জমিদার হেমকান্ত জমিদার, অথচ তার কোনো বদক আছে। কি আশ্চর্য, হ্যাঁ, জমিদার অথচ মদ খান না, বাইরে নাচান না, সাদামাটা জীবনযাপন করেন। জমিদার হয় সেই হচ্ছেন হেমকান্ত। 6 সন্তানের জনক তিনি। তবে তার বাড়ির পুরোহিত কন্যা রঙ্গময়ীকে নিয়ে একটা প্রণয় কাহিনী চালু ছিল তখন। পরে অবশ্য তিনি রঙ্গময়ীকে বিয়েও করেছিলেন। তা যাই হোক, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে তার
ছেলে কৃষ্ণকান্ত। কৃষ্ণকান্ত দেবভূম রূপ, তেজি যুবক, আর কঠোর পরিশ্রম তাকে দাঁড় করিয়েছে তার পিতা হেমকান্তর বিপরীত মেরুতে। আদর্শ মানুষ, স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ এবং কারাবাস তাকে দেশভাগের পর দিয়েছে রাজনীতিতে প্রভূত ক্ষমতা, আর সেই ক্ষমতা তার চরিত্রে এনেছে আমূল পরিবর্তন। সেই পরের পর্যায়ে হলো গিয়ে তার ছেলে ধ্রুবকে নিয়ে, তার মেজ ছেলে ধ্রুব। সে বিদ্রোহী যুবক, তার বিদ্রোহ তার বাবা কৃষ্ণকান্তের বিরুদ্ধে। সে খুঁজে বেড়াচ্ছে তার আদর্শবান পিতাকে বর্তমান রাজনীতিবিদ ক্ষমতালিপ্সু কৃষ্ণকান্ত চৌধুরীর মধ্যে। সে এক দিকভ্রষ্ট যুবক। তার স্ত্রী রেমির সাথে এক অদ্ভুত সম্পর্ক, কখনো প্রগাঢ় ভালোবাসা, কখনো অবহেলা, কখনো অবিচার। আর রেমির কিন্তু ধ্রুবর প্রতি এক অগাধ ভালোবাসা। এই শেফালি, সোমা, তোমাদেরকে আমি ওই স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম, দেখেছো তো? স্ক্রিপ্টটাই পাঠিয়েছিলাম তোমাদেরকে। দেখেছি, মুখস্থ টুখস্থ হয়নি। হ্যাঁ, ওই 74 পাতাতে দেখো, 74 পাতাতে দেখো। এখন তো আর দেখা যাবে না, আমি একটু করে দেখাচ্ছি, তুমি না একটু প্রম করে দিও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই 74 পাতা যেখানে রেমি আর ধ্রুব কথোপকথন আছে, ওই জায়গাটা একটু করো না, দেখি কিরকম হচ্ছে। তুমি কি কোনোদিন একটা সাধারণ মানুষের মতো ব্যবহার করবে না? গত 48 ঘন্টা ধরে তোমার কোনো খবর নেই। আমার চিন্তা হয় না, তোমার কি একবারও আমার কথা মনে হয় না? কি তুমি আবারও সব ছাইপাশগুলো গিলে এসেছো? রেমি, আমাকে নিয়ে চিন্তা কেন কর? আরে আরে আমি বিয়ের সময় তো একটা মন্ত্রও বলিনি। আরে বিয়েটা হয়েছিল ওই তোমার শ্বশুর মশাই তার ইচ্ছাতে। আরে আমার ইচ্ছাতে তো আর বিয়ে টিয়ে হয়নি। আর যদি ইচ্ছেই হয়, আমি কোথায় থাকি না থাকি জানার ওই শ্বশুর মশাইকে জিজ্ঞেস করলেই পারো, তিনি তো আমার সব খবরই রাখেন। আচ্ছা রেমি, আমি যে তোমায় এত অবহেলা করি, তোমার রাগ হয় না? মনে হয় না সব কিছু ভেঙে চুরমার করে তছনছ করে দিই? রেমি, বেরিয়ে পড়ো, সব ভেঙে চুরে চুরমার করে বেরিয়ে পড়ো। কেমন পুরুষ মানুষ তুমি? তোমার একবারও খারাপ লাগলো না আমাকে রাজার দিকে ঠেলে দিতে? নিজের স্ত্রীকে প্ররোচনা দিয়ে অন্য পুরুষের সাথে যেতে বলনি তুমি? আমি 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 যদি সত্যি চলে যেতাম, তুমি মেনে নিতে পারতে? তোমার খারাপ লাগতো না? তোমার বংশমর্যাদায় লাগতো না? লোকে ছিছি করতো, শ্বশুর মশাই মাথা হেট হয়ে যেত। আরে আমি তো তাই চেয়েছিলাম যে কৃষ্ণকান্ত চৌধুরীর মাথা হেট হয়ে যাক, তার সাধের পুত্রবধূ তার তৈরি করা এই খাঁচা থেকে বেরিয়ে যাক। রেমি, তুমি জানো তোমার কাছে রাজাকে কে পাঠিয়েছিল? আরে তোমার শ্বশুর মশাই, আমি পাঠাইনি। তুমি বড্ড সরল রেমি, তুমি বড্ড সরল। তোমাকে তোমাকে সেসব কথা না বলাই ভালো। তোমার রূপ রাজাকে পাগল করে দিল। আর তুমি আমাকে
আমাকে দুঃখ দেওয়ার জন্য প্রেমের ছলনা করলে। রেমি, তুমি কিন্তু অসততার অবলম্বন নিয়েছিলে। আর যাই হোক, আমি কিন্তু অসৎ নই। অসৎ নও তুমি, অসৎ নও তুমি। আমাকে ছলনা করে আমার আমার প্রথম সন্তানকে নষ্ট করনি তুমি। অহেতুক একটা সন্দেহ, সেটা তো শ্বশুর বাসায় করেনি ধ্রুব, সেটা করেছিলি তুমি। না, আমার আমার ভালোবাসাকে, আমার মনুষ্যত্বকে কেন এমন করে অপমান করলে ধ্রুব? এই, তুমি আমাকে বিশ্বাস করো না? আমি বিশ্বাস করি রেমি, কিন্তু আমার বিশ্বাস ভাজন হয়ে হবেটা কি? আরে তুমি স্বাধীন, এক স্বাধীন চেতা নারী। তুমি চলবে নিজের মতো, আর আমি চলবো আমার মতো। আরে কোনো বাধ্যবাধকতা নেই। কেন এমন করো ধ্রুব? আরে এটা এসব করে তোমার লাভ কি? এটা এটা একটা একটা এক্সপেরিমেন্ট রেমি, একটা এক্সপেরিমেন্ট। ব্যাস, আমি কি তোমার গিনিপিগ? আরে কে নয়? হ্যাঁ, কে নয়? কৃষ্ণকান্ত চৌধুরীর হাতে সারা শহরটা পুতুল। তিনি পেছনে বসে সুতো নাড়িয়ে নাড়িয়ে সবাইকে নাচান। আরে সমীর, রাজা, জগাদা, তুমি, আমরা তো সবাই তার হাতের পুতুল রেমি। আমরা তো সবাই পুতুল। এত যে মুক্তমানা পুরুষ তুমি, যখন আমার হয়ে বাবার বিরুদ্ধে দাঁড়ানোর কথা ছিল, তখন তখন কোথায় গেল ধ্রুব তোমার সব সাহস? সাহস আজও নেই রেমি। আসলে আসলে নিরাপদে আমি ব্যাপারটা সেরে ফেলতে চেয়েছিলাম। তুমি তুমি বড্ড সরল রেমি, তুমি বড্ড সরল। তোমাকে সে কথা না বলাই ভালো। তুমি বলো, আমি আজ শুনবো। শুনবে? হয়তো হয়তো কোনোদিন জগাদা বা অন্য কেউ তোমাকে সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিত। কি বলছো তুমি? হয়তো বা বাথরুমে তেল ছড়িয়ে পিচ্ছিল করে রাখা হতো, কিংবা কিংবা হয়তো কোনোদিন খাবারে ওষুধ মিশিয়ে। কি বলছো? এতটা? কিন্তু উনি তো আমার খুব ভালোবাসেন। আরে তা ঠিক, আর তুমি যে আমায় বিশ্বাস করবে না আমি তাও জানি, কিন্তু আমি আমি তোমার নিরাপত্তার কথা ভেবে চুপি সারে ব্যাপারটা সেরে ফেলি। জানো, বংশ মর্যাদা ওই কৃষ্ণকান্ত চৌধুরীর কাছে সবচেয়ে বড়। উনি রক্তের শুদ্ধতায় বিশ্বাসী, আর আর ওই একটা বদ্ধমূল ধারণাওয়ালা একজন লোকের সেই ধারণার জন্য আমার মাকে আজও আজও আমি যদি চোখ বন্ধ করি, সেই জ্বলন্ত রূপ। ধ্রুব, আচ্ছা সন্তুদা, হ্যাঁ, এই শেফালি চরিত্র আমি, কিন্তু এই যে রেমি চরিত্রটা এইমাত্র আমি অভিনয় করলাম, তা এই চরিত্রটাকে আমার অসহায় ভাবে দেখানো হলো কেন? সে তো একজন শিক্ষিতা, সুন্দরী, রুচিশীলা, আধুনিকা মহিলা। সে কি ইচ্ছা করলে পারতো না তার বিরুদ্ধে এইসব যে অন্যায় অবিচার হয়েছিল তার বিরুদ্ধে সোচ্চার হতে? তার প্রথম সন্তান, কি নিষ্ঠুরতা! আরে ধ্রুব একটা মুক্তমনা মানুষ। আচ্ছা, যখন রেমির হয়ে ওকে বাবার বিরুদ্ধে দাঁড়ানোর দরকার পড়লো, তখন কোথায় ছিল ওরা? হ্যাঁ, কোথায় ছিল তার ঘৃণা?
সন্তুদা তুমি যাই বলো, একটা একটা স্পয়েলড, কনফিউজড এবং সুবিধাবাদী চরিত্র তোমার এই ধ্রুব। দেখো, উপন্যাসটা আমার পড়ে আমার দুটো প্রশ্ন আমার মনে এসেছিল এবং তার সঠিক উত্তর আমি পাইনি। এই প্রথমটা হলো, ওই কৃষ্ণকান্তের স্ত্রীর মৃত্যুর কারণটা কী ছিল, আর দ্বিতীয়টা হলো ওই মায়ের জ্বলন্ত মৃত্যু দৃশ্য ওই ধ্রুবর মনে যে ছাপ ফেলেছিল, সেখান থেকে উত্তরণের পথ হয়তো বালক ধ্রুব জানা ছিল না, কিন্তু কিন্তু কৃষ্ণকান্ত কি পারত না ওকে সঠিকভাবে চালনা করতে? দূর, এইসব নাটক চলবে না। মাতা স্বামীর জন্য সতী সাবিত্রীর আত্মত্যাগ, এটা অনেক পুরনো ফর্মুলা সন্তুদা। এতে নতুন ভাবনার খোরাকটা কোথায়? হ্যাঁ, ঠিকই বলেছ। আরে এই তো একটু ভেবে দেখো সন্তুদা। সর্বনাশ, এ তো প্রশ্ন মানে সন্তু নির্দেশকের ধরাশায়ী অবস্থায়। হ্যাঁ, যাই, কি করা যায় বলো তো? আরেকটা আরে অন্য অন্য নাটক। ও কৃষ্ণদা, তোমাকে বলেছিলাম ওই পরিহাটির হরিণ নাটকটা, এই গল্পটা একটু দেখতে। হ্যাঁ, দেখো না, ওটা তো বর্তমান সমাজের উপরে লেখা, সমস্যা কেন্দ্রিক। এই সমস্ত ছেলে চোখরাদের ভালো লাগলেও লাগতে পারে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, তুমি আসার আগে আমি ওটা নিয়ে একটু কথা বলছিলাম আর কি। ওই আর কি, ওই ছাপোষা অবসরপ্রাপ্ত শিক্ষক কালিদাস চক্রবর্তীর কলমে লেখা পরিহাটি গ্রামের ইতিহাস। এই ইতিহাস কোনো রাজা গজার ইতিহাস নয়, অতি সাধারণ মানুষের টান পূরণের দিনপঞ্জি। এই যেমন ধরো, এখনকার মতো আমিই কালিদাস, আমি তাহলে একটু করে দেখাই। আজকাল পরিহাটি গ্রামে অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। কেউ কেউ দেখছে একটা একটা আশ্চর্য হরিণ, না না পুরোটা নয়, ওই শিং, গলা আর ওই সামনের পা দুখানা, ঝলমলে রং, অপূর্ব সুন্দর এক মায়া মৃগ। তা কারা দেখছে ওই, আর কেনই বা দেখছে? আসুন, সেটা বলার জন্য আপনাদের সাথে এই কতগুলো চরিত্রের আলাপ করিয়ে দিই। কামিয়াবি, কামিয়াবি ছাড়া এই দুনিয়ায় আর আছেটা কি? হে हवाके देखें, हवाके देखें, हमें दुखन हो जा। एक बीड़ी पतार कारोबार और कॉन्ट्रैक्टरी से जिंदगी शुरू किया, और आज सब कुछ है मेरे पास, सब कुछ। अरे रुपया, पैसा, बांग्लो, डोको, जो भी बोलें, सब कुछ। अरे वो चटकल यूनियन बोलें, म्यूनिसिपैलिटी बोले, अरे वो पार्टी का नेता भी, अरे सबका रस्सी दुकान की हाथ में। और आज कौन साला एंटीबाटी नक्सल वक्सल ना कि हमारे टारगेट बानिए छे। छोड़ो, क्या उखाड़ लेंगे मेरी साला। बिंदास लाइफ मेरी, जब तक जिंदगी है मजे में रहो। अरे वो घर में बीबी मधुरा और बाहर में रुक्मिणी, और क्या चाहिए? এই হলো দুখন ওঝা, পরিহাটি গ্রামের মুকুটহীন রাজা, পরিপালক, শাসক, আবার শোষকও বটে। দুখনের জীবনের পুরোটাই হলো সাকসেস স্টোরি। দুখনের ওই যে তেলকল, তার চাকিতে শুধু সর্ষে পেশায় হয় না, পেশায় হয় ওই মেহনতি মানুষের পরিশ্রম, ঘাম আর রক্তের নির্যাস। আজ তাই ওই জনদরদি পার্টির হিট লিস্টে ওর নাম।
দুনিয়া পাল্টাচ্ছে, দুনিয়া পাল্টানোর শপথ নিয়েছি আমরা। আমরা মৃত্যুকে শিওরে করে হাঁটি, এক নতুন পথ তৈরি করব। রাস্তায় যত বাধা আসে সব ভেঙে চুরমার করে দেব, আর এগিয়ে যাব সেই পথে এক নতুন দুনিয়া তৈরি করতে। সেই পৃথিবীতে এগিয়ে গিয়ে আমরা দেখব সেখানে না আছে শোষক, না আছে শাসক, সেখানে সবাই রাজা। There is no big money, no Tatas, no Birlas, no Ambanis. আমরা শপথ নিয়েছি যে আজ আমরা পুঁজিবাদের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করব। এই হলো নবীন বিপ্লবী তরুণ, আপাতত ওই দুখনের বাড়ির চাকর। আর আমি কালিদাস, জীবনের প্রান্ত সীমায় দাঁড়িয়ে আমি এক্স প্রাইমারি টিচার অফ HSCL প্রাইমারি স্কুল পরিহাটি। আপাতত হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। ওই বাজারের মধ্যে আমার চেম্বার, চেম্বার নামেই থাকার মধ্যে আছে ওই একটা ওষুধের আলমারি, একটা কেঠো চেয়ার, বেঞ্চি, আর একটা নড়বড়ে টেবিল। রুগীপত্র হয় ওই মাঝে সাঝে কালে ভদ্রে। তবে জানেন, আমার ওই চেম্বারটার উপর আজকাল অনেকের নজর। ওই যে পার্টির মাতব্বর গৌরাঙ্গ, ও চেয়েছিল আমার দোকানের দখলদারি, আর তাই ওর লাশ পাওয়া গেল ওই বটতলার কাছে একটা নির্জন রাস্তায়। আর আমার অকাল কুষ্মাণ্ড ছেলে ওই বুলটন বলছে দোকান ভেঙে ঝাঁ চকচকে বিউটি পার্লার বানাবে। লেখাপড়া শিখে ঘোড়ার ডিমটা হবে। আচ্ছা, বিএ পাস MA পাসের কোনো দাম আছে? বিএ পাস করে কি আমার ডানা গজালো? ব্যবসা ট্যাবসা করে না নিজেকে দাঁড় করাতে হবে। টাকা, শুধু টাকা, অনেক টাকা চাই। আগের দুটো ব্যবসা হয়তো ফেল করেছে, কিন্তু আর 1000-5 টাকা হলেই না আমার ইট ভাটার ব্যবসাটা দাঁড়িয়ে যেত। সালা ওই বাবাটার না বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। সালা কতবার বললাম চেম্বারটা দাও, একটা বিউটি পার্লার খুলি, তাতে এসি মেশিন বসবে, বাইরে থেকে মহিলা বিউটিশিয়ানরা আসবে, আমার ব্যবসা রম রম চলবে। স্যার সালা যে এমন ধ্যান না গুন্ডা লাগিয়ে আমাকে মার খাওয়ালো, আর বলে কিনা চেম্বারে ঢুকলে আমার লাশ খালে পুঁতে দেবে। বাবা ভেবেছিটা কি গুন্ডা দিয়ে আমাকে আটকাবে? আমার নাম বুলটন, আমি কালই না দলবল নিয়ে দোকান দখল করব। দেখবো সালা কে আসে। পিপিলিকার পাখা ওরে মরিবার তরে। আমার ওই হটকারী পুত্রটা জানে না যে ওর মৃত্যুর পরোয়ানা জারি আছে। নিষেধ না শুনলেই অমোঘ মৃত্যু। আজ এই সমাজটাকে বদলানোর জন্য চারিদিকে ঘনিয়ে এসেছে একটা পরিবর্তনের মেঘ। ওই ক্ষুদ্র জীবাণুর মতো ছড়িয়ে পড়ছে ওই বদলের বীজ। আজ তাই কি সেই বীজ প্রবেশ করেছে ওই দুখনের অন্তঃপুরেও? দুখনের সাথে যখন আমার শাদী হলো তখন আমার উমর 5, और তারপর जब ও ঢাক ঢোল বাজিয়ে গয়না করে আমাকে ঘরে তুললো তখন 15। नहीं, দুখনের তখন এমন রমরমা ছিল না। এই পরিহাটি
দু কামরার ভাড়া বাড়িতে এনে তুললো আমার। অভাব ছিল लेकिन ভালোবাসা भी ছিল, भरपूर संसार ছিল। और उसके बाद बहुत पैसा एलो, खेती बाड़ी হলো, ব্যবসা খোলা হলো, গোডাউন भी বললো, দুখান বললো परिहाटी राजा। और हामी यही अंदर की रानी। দুখানের ভালোবাসাবি तुम लोग আমাকে দেখাও পুরা হলো। এখনো ফুর্তির জন্য বাগান বাড়িতে যায়, लेकिन ज्यादा ना सोचले हमार जीवनेও কোনো দুঃখ নাই। स्वामी আছে, বাচ্চা আছে, নৌকর চাকর রুপিয়া पैसा और আছে यही सोने की पिंजर। लेकिन अब तन मन में एक एहसास मालूम है। दो नजर हमारे सब समय देखे, नवीन दुखन की खास नौकर। नहीं चेहरा देखले नौकर मालूम होवे ना, जात में हो राजपूत। नवीन আমার লুঠেরা আসে, आज हमें जा चाल भरपूर प्यार, बहुत सारे चाहत नवीन আমাকে দিবে, दुखन नहीं। लेकिन ये चाहत के আমার पाप আছে। মধুরা আমার আসল পরিচয়টা পেয়ে আমাকে শেষ করতে চেয়েছিল, লেকিন মালকিন অত সহজে আমরা মরব না, আমরা অত সহজে মরব না। আজকাল নৌকর আর মালিকের সম্পর্কটা একটু উল্টে পাল্টে গেছে। আমরা জন্ম থেকেই বীজ মন্ত্র নিয়ে বড় হই, ধ্বংস করি, মারি, নষ্ট করি, হিতাহিতের আমরা বিচার করি না, পাপ পুণ্যের কোনো দিন হিসাব করিনি। আজ সবাই বোধযোগ্য। আমি তো দেখলাম না সেই মায়া হিরণ। আমি জানি রঙ্গিয়া তোর মাসুম নজরে তুই সহি দেখেছিস, लेकिन আমি কোনোদিনও দেখব না রে। আমি যে ওপেন এই পাপ পুণ্যের হিসেবটা বড় গোলমেলে। আজ যেটা পাপ, কাল সেটা পুণ্য বলেই মনে হয়। কৃষ্ণদা, এটা কি সোনার হরিণ না মায়ামৃগ? এটা কিন্তু ঠিক পরিচয় হলো না, ব্যাপারটা একটু বুঝি বলো কৃষ্ণদা। দুখন চরিত্রটা বড় ইন্টারেস্টিং, বুঝলে? অত পাপ পুণ্য ন্যায় অন্যায়ের বিচার থাকলে জীবনে বড় হওয়া যায় না। কি বলো সুমন? আমি আর কি বলবো, আরে বন্দুকের নলায় আজকাল শক্তির উৎস। সন্তু, এ নাটকটাও চলবে না, বুঝলে? এই নাটকটাও বড্ড সেন্সিটিভ। না এই উগ্রবাদী পরকীয়া। আচ্ছা, এই নাটকটা খারাপ হলো কিসের? আরে সন্তু, তুমি কি বলছো? এই নাটক এখনো মঞ্চস্থ হয়নি। আরে মঞ্চস্থ তো দূরের কথা, তার মহড়াই শুরু হয়নি, তাতেই কুশীলবদের এত প্রশ্ন। সামলাও এসব প্রশ্ন। আরে প্রশ্ন এত প্রশ্ন হলে কি করে হবে? মানে আমি তো নির্দেশক, আমি তো নাটকগুলো
রচনা করিনি না, আমাকে প্রশ্ন করে কি করে হবে? আমাদের মধ্যে আজকে আছেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আমি তাকে অনুরোধ করছি আপনি প্লিজ এসে আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিন, আর অন্যদের যে প্রশ্ন আছে তারা স্বয়ং স্টেজে চলে এসেছেন, আশা করি আর হবে না। শীর্ষেন্দুদা একটু মঞ্চটা নিন। প্রথমেই বলি যে ভূত ভবিষ্যৎ এবং দূরবীন আর পরিহাটির হরিণের অংশবিশেষ যারা অভিনয় করলেন তারা আমাকে মুগ্ধ করে দিয়েছেন, খুবই ভালো অভিনয় করেছেন। এখন প্রশ্ন হচ্ছে দূরবীনে ধ্রুব, রেমি, কৃষ্ণকান্ত, ধ্রুব চরিত্রটি খুব ডিফিকাল্ট চরিত্র। আমি যখন দূরবীন উপন্যাসটি লিখি, আপনারা যারা পড়েছেন তারা জানবেন যে এটা দ্বিস্তর উপন্যাস। ঠিক এই টেকনিকে এর আগে আর বাংলা সাহিত্যে বা অন্য সাহিত্যে আমার পড়ার মধ্যে লেখা হয়নি। কেননা লেখাটা এরকম যে 50 বছর আগে পিছিয়ে যাওয়া এবং 50 বছর পরে সাইমালটেনিয়াসলি দুটো ধারা চলছে। আমার ধারণা ছিল যখন আমি লিখতে শুরু করি যে এই উপন্যাস কেউ পড়বে না এবং পড়লেও বুঝবে না, ডিফিকাল্টি হবে, অসুবিধা হবে। কারণ প্রতি অল্টারনেট সংখ্যায় উপন্যাসটা পিছিয়ে যাচ্ছে, এগিয়ে আসছে এবং দুয়ের মধ্যে কোনো লিঙ্ক বোঝা যাচ্ছে না, দু একটা নামের রেফারেন্স ছাড়া। কিন্তু আশ্চর্যের বিষয় যে দূরবীন মানুষ বুঝতে পেরেছে, মানে বাংলা সাহিত্যের পাঠককে আমি যত অবোধ ভেবেছিলাম তত অবোধ তারা একেবারেই নন, তারা বুঝতে পেরেছে। বা আরও একটা আশ্চর্য আমার যেটা হতে হয় সেটা হচ্ছে ধ্রুব চরিত্রটা যে অভিনয় করছে এবং রেমি ধ্রুবকে বুঝতে পারছে না, কৃষ্ণকান্ত ধ্রুবকে বুঝতে পারছে না, যারা অভিনয় করছেন তারাও বলছেন যে বোঝা যাচ্ছে না, এবং বোধহয় এ কথা বললেও অত্যুক্তি হবে না যে লেখকও বুঝতে পারছেন না যে আসলে ধ্রুব কি। কিন্তু এই ধ্রুব আমার একমাত্র, এত লেখা লিখেছি তার মধ্যে একমাত্র এই ধ্রুব নায়ক হিসেবে সকলের কাছে খুব প্রিয় পাত্র, এবং বিশেষ করে যে আচরণ সে রেমির প্রতি করেছে তাতে কোনো মহিলার তাকে পছন্দ করার কথাই নয়। কিন্তু সবচেয়ে বেশি মহিলায় ধ্রুবকে ভালোবেসেছে। এটা কেন, এই প্রশ্নের জবাব আমার কাছেও নেই, কারণ আমি খুব অবাক হয়ে গেছি। অনেকেই আমাকে বলেছেন ধ্রুবর মতো চরিত্র হয় না। কেন? কেন ধ্রুব মদ খায়, রেমির ওপর অত্যাচার করে, অনেক এমন কিছু করে যা ইনএক্সপ্লিকেবল, যাকে ব্যাখ্যা করা যায় না। একটা
ইললজিক্যাল চরিত্র বলে মনে হয় তাকে। কিন্তু ধ্রুব খুব জনপ্রিয়, বিশেষ করে বাংলাদেশে মানুষের কাছে ধ্রুব এবং দূরবীন দুটোই খুব তাদের আদরের ব্যাপার। আমাকে সেই দূরবীনের কথা অনেকে বলে। তো এটা রেডিওতে সিরিয়ালও হয়েছিল, সেটা হয়তো খুব একটা উত্তরয়নি, ভালো হয়নি, যাই হোক ঠিক আছে, কিন্তু মোটামুটি করেছিল আর কি। তো এটার মধ্যে যে ফিলোসফি আছে খুব একটা গভীর বা খুব একটা ডিফিকাল্ট তা নয়। যেটা আছে সেটা হচ্ছে এই যে একটা মানুষের পতন, পিতার প্রতি তার কোনো ঘৃণা নেই, সে পিতাকে যেমন দেখতে চায় সেরকমটা সে পাচ্ছে না। এই যে এক্সপেকটেশন, আমার ছেলেও বা আপনাদের ছেলে মেয়েরাও আপনাদের নানা রকমভাবে অ্যাসেস করে, বিচার করে, আপনারা সেটা টের পান না, কিন্তু করে। কিন্তু আমার বাবার লোকটা কেমন, বাবাকে সে ছেলেবেলায় খুব ছোট যখন থাকে তখন খুব ভালোবাসে, সেন্টিমেন্টালি অ্যাটাচড, আবেগ। বাবাকে ছাড়া ঘুম হয় না, বাবাকে ছাড়া খেতে ভালো লাগে না। কিন্তু যখন বড় হয় তখন সে নানান লোকের সঙ্গে তার পরিচয় ঘটে, তখন সে অন্যান্য লোককে দেখে এবং তার পাশাপাশি তার বাবাকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে বিচার করে। এবং এই বিচারটা কিন্তু মারাত্মক। একটা বাবার সন্তানের কাছে অনেক এক্সপেকটেশন থাকে, কিন্তু কিছুদিন পরে বাবা হঠাৎ একদিন বুঝতে পারে যে এই ছেলেটা আমার সেই খোকা নয়, এই জেন্টলম্যান। এখন আর আগের মতো একে আমি যা বলবো তা শুনবে না, কোনো কোনো কথার প্রতিবাদ করবে, কখনো কখনো বিদ্রোহ করবে, কখনো কখনো বাবাকে সে হয়তো ঘৃণা করবে, বাবার ওপর ক্রুদ্ধ হবে, বা বাবার কোনো খামতি দেখে দুঃখিত হবে। এইভাবে সে বাবার সম্পর্কে একটা রিঅ্যাসেসমেন্ট তার শুরু হয়। জেনারেশন গ্যাপ যেটা আপনারা বলেন সেটা অনেকটা এই জিনিস। তাই বাবা তো এরকম হতে পারেন না যে তিনি তার ছেলের মনের মতো মানুষ হওয়ার জন্য নতুন করে নিজেকে তৈরি করবেন, তা হন না। কিন্তু তার কতগুলো বেসিক গুণ থাকা দরকার, তা না হলে তিনি ছেলের চোখে আস্তে আস্তে তার ছবিটা, তার ইমেজটা ম্লান হতে থাকে। দূরবীন উপন্যাসের মধ্যে এই কৃষ্ণকান্ত আদর্শবাদী মানুষ, ব্রহ্মচর্য করেছেন এক সময়, স্বদেশী করেছেন এবং জেল খেটেছেন, অনেক ত্যাগ আছে তার, জমিদার নন্দন হয়েও তিনি অনেক কষ্ট করেছেন। কিন্তু তিনি যখন ক্ষমতায় এলেন স্বাধীনতার পর, যখন পলিটিক্সে ঢুকলেন, এই পলিটিক্সে ঢোকার পর দেখা যায় যে যেই ঢোকে সেই এর কতগুলো ক্লেদ বা গ্লানির শিকার হয়ে যায়। সে ইচ্ছে করে যে চুরি করে তা নয়, কিন্তু সে অসতের প্রশ্রয় দিতে শুরু করে এবং তার একটা ডিভ্যালুয়েশন, একটা আস্তে আস্তে তার ভিতরে চরিত্রের ডিকাডেন্স এটা শুরু হয়। আমি আপনাদের ছোট্ট একটা গল্প বলি, নরেন্দ্রনাথ মিত্রের একটা গল্প। গল্পটা হচ্ছে বাবা রোজ অফিস থেকে ফেরে আর ছোট্ট ছেলে অপেক্ষা করে বাবার জন্য। বাবা এলেই সে ওই বাসের টিকিটটা বাবার কাছ থেকে নেয়, সে টিকিটটা সে জমিয়ে রাখে। বাবা বাসে ফেরে ওই টিকিটটা ছেলেকে দেয়, ছেলে টিকিটটা জমিয়ে রাখে। এটা ছেলের বাবার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং। তো একদিন মাসের শেষ, ভদ্রলোকের পকেটে পয়সা বেশি নেই, কম, কেরানি মানুষ, টানাটানি সংসার। টিকিট কাটবেন বলে পকেটে হাত দিয়ে দেখেন যে বাসে একটু ভিড়ও আছে আর কন্ডাক্টর অনেক দূরে আর তার স্টপ এসে পড়েছে। তো তিনি একটু দ্বিধা করলেন, একটু দোলাচল হলো, তারপর তিনি বাস থেকে নেমে পড়লেন টিকিট না কেটে। তারপরে যখন বাড়িতে এসছেন তখন দরজা খুলতেই তার ছোট্ট ছেলেটি এসে তার সামনে দাঁড়ালো, হাত বাড়িয়ে বলল, বাবার টিকিট। গল্পটা এখানে শেষ। ছেলের কাছ থেকে এই যে প্রশ্ন, বাবার টিকিট, আজ তুমি টিকিট দিলে না কেন, কি হলো? তখন বাবা কি জবাব দেবে? এইভাবেই বাবার পতনের সূচনা হয়।
বাবা ছেলের চোখে একটু একটু করে পড়তে থাকে। কৃষ্ণকান্তরও হলো তিনি পলিটিক্স করতে গিয়ে ছেলের চোখে আস্তে আস্তে তার ওই পতনটা শুরু হয়েছিল। এবং এই যে ধ্রুব এত বিদ্রোহ করছে, রেমিকে এত কষ্ট দিচ্ছে, তার একটাই কারণ, সেটা হচ্ছে রেমিকে তার শ্বশুর অসম্ভব ভালোবাসেন, কিন্তু তার কতগুলো নর্মস আছে। তিনি এই বংশের শুদ্ধতা চান, রেমির গর্ভে যে সন্তান সেটা বিশুদ্ধ এই বংশের সন্তান কিনা সেটা যাচাই করতে চান, সন্দেহ হলে সেই সন্তানকে নষ্ট করে দেওয়ার জন্য নানা রকম ছল করবেন। এসব অনেক কিছু আছে দূরবীনে। আমার কিন্তু দূরবীন সম্পর্কে বেশি কথা বলতে গেলে ধরা পড়ে যাবো, আমি ভুলে গেছি, অনেকদিন আগে লেখা তো, বেশি না বলাই ভালো, ওপরসা বলছি। তো সেই জন্যই ওই কৃষ্ণকান্তের এত বিরাগ বা বিতরাগ সে তার বাবার ওপর। নাটক হিসেবে এটা কেমন জমবে তা জানি না, নাটকীয়তা কিন্তু আছে। এরা তো যা করলেন খুব ভালোই লাগলো আমার কাছে, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আর বলি যে পরিহাটির হরিণ খুব মানে সহজ সরল গল্প নয়, এটাও ডিফিকাল্ট এই কারণে ওটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট ঢুকে গেছে। যেরকম একজন মাস্টারমশাইয়ের অভিনয় আমরা দেখলাম এখানে ছোট্ট করে, একটা হরিণের কথা আছে, হরিণটা কোথা থেকে এলো, এই প্রতীকটা কি, এটা নিয়ে প্রশ্ন করাও হয়েছে। এই হরিণটা কিসের প্রতীক, এর ব্যাখ্যা অনাবশ্যক। তার কারণ এই যে ইমেজটা, এটা কোনো সাধারণ ইমেজ নয়, কিন্তু পরিহাটির কয়েকটি লোক ওই হরিণকে দেখেছে, যেখানে হরিণ থাকার কথা নয়, পরিহাটিতে কোনো হরিণ নেই, কিন্তু কয়েকজন সে হরিণকে দেখেছে। কারা দেখেছে? দেখা যাচ্ছে দেখেছে একটা বাচ্চা ছেলে, সে দেখেছে মানে সে খুব স্পষ্ট করে দেখেছে, একটা বুড়ো বুড়ি আর ওই মধুরার বাচ্চা ঝি বলা যেতে পারে, কাজের মেয়ে একটি অল্প বয়সী, সেও ভোরবেলা উঠে ওই হরিণটাকে দেখে। তার শুধু সামনের অংশটা দেখা যায়, একটু আলোর মতো কিছু একটা পড়ে তার গায়ে, সে হরিণটা দেখতে পায়। এই যে ইমেজটাকে আমি বারংবার ব্যবহার করেছি, এটাকে আমি ব্যাখ্যা করিনি, কেননা এই জিনিসগুলো ব্যাখ্যা করার দরকার হয় না। তবু আপনারা কেন বুঝতে পারবেন বলে আমার মনে হয়, আমি বিশ্বাস করি, তার একটা কারণ হচ্ছে এই যে আপনাদের জীবনেও এমন অনেক ইমেজ, অনেক ছবি যেগুলো লজিক্যাল নয়, যেগুলো বাস্তবসম্মত নয়, কোনো এক অগাধ গহীন সাবকনশাস থেকে প্রক্ষিপ্ত হয়। মাঝে মাঝে আমরা চমকে উঠি। এই যখন আমরা ঘুমোতে যাই, এই ঘুমোতে যাওয়ার সময় দেখবেন যে চৈতন্য থেকে অবচেতনে যখন চলে যাচ্ছি, ওই যে একটা ম্যাজিনো লাইন, একটা সীমারেখা, ওই সীমান্ত প্রদেশটাতে এমন অনেক কথা শুনতে পাবেন, এমন অনেক দৃশ্য দেখতে পাবেন যেগুলো আপনি জীবনে কখনো কল্পনা করেননি, কোনোদিন আপনার অভিজ্ঞতার মধ্যে ঘটেনি। এমন শব্দ, এমন দৃশ্য, এমন চরিত্র, এমন মুখ আপনার মনের পর্দায় ভেসে ওঠে। একে আমরা বলি চেতনার প্রবাহ। আর দেখবেন যে বাস্তব জগৎটা যেটা আমি বসবাস করছি, এটা শুধু এই বাস্তব স্ট্রিম অফ ইভেন্টস নয়, স্ট্রিম অফ ইভেন্টস, ঘটনা ঘটে যাচ্ছে। আপনি এখান থেকে বাড়ি যাবেন, গাড়ি করে যাবেন, কোন কোন রাস্তা দিয়ে যাবেন, এটা একটা বাস্তব ঘটনা, এটা ঘটছে। আর আপনি যখন যাবেন তখন আপনি মনে মনে অনেক কথা ভাবতে যাবেন, অনেক কথা, টুকরো টাকরা চিন্তা ভাবনা, সংলাপ, এখানকার স্মৃতি, সেখানকার স্মৃতি, বহুদিন আগেকার কোনো একটা কথা। এই মনের মধ্যে যেরকম ছোট্ট ছোট্ট
ঘূর্ণি বাতাসে কাঠকুটো ওড়ে, ছেঁড়া পাতা ওড়ে, কাগজের টুকরো ওড়ে উদ্দেশ্যহীনভাবে, ঠিক সেইভাবে আমাদের মনের মধ্যে ওরকম অদ্ভুত অদ্ভুত স্মৃতি নানা রকম এসে হানা দেয়। সুতরাং ওই যে স্ট্রিম অফ, কি বলা যায় এটাকে, কনসাসনেস বলবো না কনসাসনেস নয়, আপনার মনের একটা মনোলগ চলছে, যেন সে নিজের সঙ্গে কথা বলে যাচ্ছে। এই দুটো নিয়ে কিন্তু আপনার বাস্তব, শুধু বাইরের ঘটনাগুলোই বাস্তব নয়। এই দুটো মিলেমিশে আপনি সবসময় রয়েছেন একটা বাস্তব পরাবাস্তবের সীমানার মধ্যে, সেখানেই আমরা সবাই বসবাস করি। সুতরাং এই যে হরিণের কথা আমি বলেছি, এটা হচ্ছে আমার সাবকনশাস, তাকে আমি প্রতীক দাঁড় করাইনি। কিন্তু অনেক সময় বলা, ওখানে অনেকে বলেছে যে যার শরীর মন শুদ্ধ নয় সে ওই হরিণ দেখতে পাবে না, এটাও একটা বিশ্বাস। কিন্তু আমি এরকম কথা ওখানে বলতে চাইনি। আমি বলতে চেয়েছি যে দেখতে পায় সে পায়, ওটা দেখলে আপনার স্বর্গবাস হবে এমন নয়, ওটা দেখলে আপনার ভাগ্য খুলে যাবে এমন নয়, কিন্তু ওই হরিণটা আসে, কারো কারোর জন্য আসে, কেউ কেউ দেখতে পায়। যে দেখতে পায় সে ভাগ্যবান এমন কথা আমি বলছি না, কিন্তু মধুরা মনে করছে যে আমি তো পাপী, তাই আমি দেখতে পাই না, তুই পাস কেন, তোকে কোনো পাশ স্পর্শ করেনি। এটা মধুরার নিজের ভেতরকার অনুতাপ, যেহেতু সে ওই নবীন চাকরের সঙ্গে সংসর্গ করেছে, ভ্রষ্ট হয়েছে স্বামীর, স্বামীও ওই রকমভাবেই বিশ্বাসভঙ্গ করেছে তার প্রতি। তো এটার মধ্যে ওই ব্যাপারটা আছে যেটা হয়তো খুব সাধারণ পাঠক বুঝবার কষ্ট করবে না, কিন্তু আমাদের ভাগ্য ভালো, প্রসঙ্গত বলে রাখি, যে পাঠক কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। এটা আপনাদের চেয়ে আমি কেন বেশি টের পাই, যেহেতু আমি লিখি এবং 50 বছর ধরে লিখছি। যখন 50 বছর আগে আমি লিখতে শুরু করেছিলাম, তখন আমার গল্পগুলো লোকে বুঝতে পারতো না এবং বলতো অ্যাবসার্ড সাইকোলজির গল্প। এবং অনেক সময় শুনেছি যে কোনো কোনো মা নাকি তার ছেলেকে বারণ করেছেন যে ওর লেখা পড়িস না, ওর লেখা পড়লে তোর মাথার গন্ডগোল হবে। এবং আরও একটা ব্যাপার আছে যে একটা ছেলে আত্মহত্যা করেছিল, তাকে আমি চিনতাম না। পরে আত্মহত্যা করার পর তার ডায়েরিতে পাওয়া গিয়েছিল সে ঘুণ পোকা 17 বার পড়েছে। এখন আমি ভয় পেয়ে গেলাম, কি জানি ঘুণ পোকা কি তাকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছে? তা তো নয়, ঘুণ পোকার শেষে তো কোনো ট্র্যাজেডি নেই, যা আছে সেটা জীবনকে আঁকড়ে ধরার একটা চেষ্টা, জীবনে ফিরে আসার চেষ্টা। অ্যালিয়েনেটেড একটা লোক যে বিচ্ছিন্ন হয়ে গেছে জীবনবোধ থেকে, সে ফিরে আসতে চাইছে, এই চেষ্টা। সুতরাং আমি এইভাবে লক্ষ্য করছি, প্রথম দিকে লেখাগুলো লোকে পড়তে চাইতো না, পড়ে বুঝতো না, বই বিক্রি হতো না, এবং সম্পাদকরা অপছন্দ শুরু করলে, পাঠকের বিচারে নিরিখে যদি শুরু করে, তাহলে আমাকে অনেক আগেই লেখা বন্ধ করে দিতে হতো। কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে ঘুণ পোকা এখনো বিক্রি হয়, মানে 42 বছর পরে এখনো বিক্রি হয় বইটা। তার মানে বুঝতে পারছি যে পাঠক একটু একটু করে বদলে গেছে। বা আমি এখন অনেক ডিফিকাল্ট গল্প লিখলেও বা অনেক জটিল কথা লিখলেও পাঠক ফেলে দেয় না, বর্জন করে না। তা থেকে বুঝতে পারছি যে 50 বছরের আগের পাঠক কিন্তু এখন নেই। এখন ওই পাঠকই বদলে যাচ্ছে আস্তে আস্তে। তারাও মানে লেখা পড়তে গেলে যে বুদ্ধি পানে মাঝে খাটাতে হয়, যেরকম আশ্চর্য ভ্রমণ নামে একটা লেখা আছে আমার বই, নিজের কথা বলতে আমার খুব লজ্জা করে, তবু বলছি উদাহরণ হিসেবে। এটা খুব হাসির মজার উপন্যাস হওয়ার কথা, আমি সেই ভেবেই লিখেছিলাম, কিন্তু সেটা নড়েনি, কেউ সেটা থেকে মজা পেয়েছে বলে আমি শুনিনি। কিন্তু আজকাল শুনি অনেক দিন পরে, লেখার প্রায়
35 বছর পর শুনি যে আশ্চর্য ভ্রমণ পড়ে কেউ কেউ আনন্দ পান, কিন্তু তখন পাননি, যখন লিখেছিলাম তখন পাননি। তার মানে ওই যে একটু বুদ্ধির শ্রম করতে হবে, সেটা তখনকার পাঠকরা স্বীকার করতেন না, এখন করেন বা বুঝতে পারেন বৌদ্ধিক কিছু টার্ন ওভার হয়েছে। তো এই সব মিলিয়ে মিশিয়ে আমার জগৎ। আমি যেহেতু পাঠককে খুশি করার জন্য কখনো লেখার কথা ভাবিনি যে আমি পাঠককে খুশি করব, তবে এই যে সিরিয়াস একজন লেখক কেন এই যে ভূত ভবিষ্যৎ, যেটা শর্মিলা খুব অসাধারণ পাঠও করেছে, আর বিশেষ করে ভূত যিনি করেছেন নামটা জানি না, সুন্দর এবং স্মৃতিসহ চমৎকার, ভীষণ ভালো করেছেন। এই গল্পটা শুনে আপনাদের হয়তো মনে হবে যে এই তো লঘু চালের গল্প, এর মধ্যে কোনো গভীরতা নেই, কিন্তু একটু যদি অঙ্ক কষা যায় তাহলে দেখা যাবে যে এই গল্পটা শেষটা একটু পাল্টে দিয়েছেন। যেটা ছিল সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী মিলিত হচ্ছে, এবং সেই কাকা যে ভূত, সে ভীষণ বকছে ওদের, তোরা কি করছিস, ছি ছি, কি ঘেন্নার কাজ, এরকম যদি করিস তাহলে আমি থাকতে পারবো না বলে তিনি একটু নীতিবাগী ভূত, তিনি বিদায় নিচ্ছেন। ওদের নির্লজ্জতা দেখে তিনি স্তম্ভিত হয়ে গেছেন। এটা 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 একটা বিরাট ব্যাপার। শীর্ষেন্দুদার গল্পে ভূত উপকারী, নীতিবাগীশ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ভূত কখনই দুষ্টু ভূত নয়। দর্শকদের মধ্যে থেকে কারোর যদি প্রশ্ন থাকে, শর্মিলা দে একটু হ্যাঁ, আমি মাইকটা নিয়ে আপনাদের কাছে যাব, আপনারা হাত তুলবেন, আমি মাইক নিয়ে যাব। তবে আমি একটা আগে প্রশ্ন করি, যখন ভূত ভবিষ্যৎ উঠলই, আপনার গল্পের ভূতরা প্রচুর ভূত, অনেক ভূতের গল্প লিখেছেন, আপনার ভূতেরা সবসময় কিন্তু খুব মজাদার, কখনোই গা ছমছমে ব্যাপার নেই, ভূতেরা খুব ফানি, এটা কেন? না, ভূত নিয়ে আমার উপন্যাসও আছে, গয়নার বাক্স, যেটা এই একটা ভূত, পিসিমার ভূতকে নিয়ে লেখা। সেখানে ভূত খুব নিরীহ নয়, সেখানে অ্যাগ্রেসিভ, কিন্তু সে সমস্ত কাহিনীটাকে প্রভাবিত করছে। কিন্তু বেশিরভাগ ভূতই বেশ মজা। হ্যাঁ, আর বাচ্চাদের জন্য যখন লিখি আমি, তখন তাদের জন্য ওই মজার সব উপকারী ভূত, মজার গল্প, কারণ বাচ্চাদের ভয় পাইয়ে তো লাভ নেই কিছু। আমি নিজে খুব ভূত ভীত লোক, ভূতকে ভয় পাই, সেজন্য এমন ভূত আমি সৃষ্টি করতে চাই না যাকে আমি নিজেই ভয় পাবো। এটা ভীষণ সুন্দর। দর্শকদের মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন থাকে একটু, উনি প্রশ্ন করবেন সেকেন্ড রোতে। হ্যাঁ, একটু নামটা পরিচয়টা। আমার নাম সিদ্ধার্থ দে, আমি ক্যানবেরাতে থাকি, এখানে অনুষ্ঠান দেখতে এসেছি। বাহ, খুব ভালো। আর এটা প্রশ্নের খুব, এত আলোচনার পরে লঘু প্রশ্ন হয়ে যাবে হয়তো, কিন্তু আমি আপনার একটা লেটেস্ট লেখা পড়লাম, সেটার নাম হচ্ছে ধন্যবাদ মাস্টারমশাই। হ্যাঁ, এটা একটি, আপনি কথায় কথায় বললেন যে আপনারা সমাজ সংস্কার টন, কিন্তু এটা আপনারা নামী লেখকরা হয়তো বলে থাকেন, কিন্তু আপনারা হয়তো জানেন না যে আপনারা সমাজ সংস্কারক পরোক্ষভাবে। একটি চরিত্র আছে, তার নাম হচ্ছে চিত্রাঙ্গদা, বছর 50 বয়স, সব দিক থেকে সুখী হওয়ার কথা, স্বামী, তার পুত্রের 27 বছর বয়স, কন্যার 23 বছর বয়স, কিন্তু তিনি একটি হঠাৎ ক্যাজুয়ালভাবে বিবাহ বহির্ভূত একটি সম্পর্কে লিপ্ত হলেন। তার কোনো তার গ্লাডি নেই। এটা আমাদের বয়সে একটু সমস্যার ব্যাপার যদিও, কিন্তু আমি যেটা বলছি যে এই আপনি লেখা পড়ে কিন্তু বোঝা যায় না যে আপনি এটাকে পরোক্ষভাবে সমর্থন করছেন না করছেন না। কিন্তু এখন মুশকিল হচ্ছে যদি একটা কিছু অংশ এই ধরনের ব্যবহারকে এন্ডোর্সমেন্ট ধরে নিয়ে একটু সমাজের সমস্যা হতে পারে। আপনার এই সম্পর্কে কি বক্তব্য? খুব ভালো। আমাদের মধ্যে দুটো লোক বাস করে, একটা লোক হয়তো জ্যাঠামশাই, আর একটা লোক আবার কিন্তু খুব আর কি বাঁধন ছাড়া আর। তো এই যে ভদ্রমহিলার কথা আপনি বলছেন, আমি যখন লিখতে শুরু করি তখন আমার ঠিক এটা মনে হয়েছিল যে এই অংশটা কারো কারো নীতিবোধে আঘাত করতে পারে বা ভ্যালুজে আঘাত করতে পারে, কিন্তু এটা ঘটনা একটা বয়সের পর নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই হয়, যে একটা বয়সের পর তার একটা ওই সীমানা
ডিঙোনোর জায়গায় সে পৌঁছয় এবং সেটা ভাঙে, খুব বেশি ভাঙে না। কারণ একটা মানুষ যদি তো মানুষ তো খুব পজিটিভ হয়, আমার বউ, আমার স্বামী, এরকম, যেটা ইদানিংকারের ছেলেমেয়েরা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। তো কিন্তু এটা থাকবেই, বরাবর মানুষ পজিটিভ হবেই। আমার সম্পত্তি, আমার জমি, আমার গরু, আমার ছাগল, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, এই বোধটা মানুষের থাকেই, না থেকে সে পারে না। কিন্তু ওই তার মধ্যে একটু স্বাধীনতা নিয়ে নেয় কখনো কখনো, যে একটু বেরিয়ে আসি, এটা একটা বেড়ানোর মতো। রঘু একটু প্রেম একজনের সঙ্গে হলো, এটা তার ফার্স্ট টাইম। আর ওখানে আমি কিন্তু খুব বেশি এগোইনি, অল্পের ওপর দিয়ে শুধু বোধহয় একটা, না শেষটা মানে ওটা বলেছি, এই শেষটা বলা আছে, আপনি দেখবেন যে কাল থেকে আর বেড়াতে যাব না, ওই জিমে গিয়ে আমি ট্রেডমিল করব। আছে আছে। বাহ, আর কারোর প্রশ্ন আছে? ওই যে ওখানে। ওরে বাবা, কাগজে লিখে নিয়ে এসছে প্রশ্ন, কঠিন। হ্যাঁ, আমি আসলে না, মানে ওই কাগজে পড়েই বলতে হবে আমাকে। একটু নামটা বলবেন ভাই। আমার নাম খন্দকার জাহিদ হাসান। জাহিদ ভাই। তো আচ্ছা, তো একটু প্রশ্নটা বড় এবং অত হয়তো রসালো প্রশ্ন হবে না আর কি, একটু খটমটের ধরনের। আমার বর্তমান প্রশ্নের পটভূমি উপন্যাস চক্র। 16-17 বছর বয়সের বুদ্ধিমতী কিশোরী সোহাগ ও তার ছোট ভাই বুদ্ধা তাদের বাবা মায়ের সাথে দীর্ঘদিন পাশ্চাত্যে কাটানোর পর দেশে ফিরে এসেছে। সোহাগদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক মোটেও ভালো ছিল না। তার বাবা অমল ও মা মোনার মাঝেও কোনো সদ্ভাব ছিল না। যাই হোক, শেষের দিকে কোনো এক ঘটনার সূত্র ধরে অমল ও মোনার মাঝে এক ধরনের বোঝাপড়া বা সম্পর্কের জোড়াতালি ঘটে এবং একসময় তাদের পারিবারিক শান্তিও যেন কিছুটা ফিরে আসে। সোহাগ ও তার ভাই বুদ্ধা এতে খুব খুশি, কিন্তু ব্যাপার হলো সোহাগের কেন যেন মনে হয় যে তার বাবা অমল আর ঠিক আগের মানুষটি নেই। তার ব্যক্তিত্বের কোথায় যেন একটা স্খলন ঘটেছে, তার দীপ্তি যেন কিছুটা নিষ্প্রভ হয়ে পড়েছে, তার ব্যক্তিসত্তা যেন কিঞ্চিত ম্রিয়মান হয়েছে। আমার প্রশ্ন, এটা কি এক ধরনের আত্মসমর্পণ? আধুনিক যুগের দাম্পত্য মৈত্রী কি কারো কারো ব্যক্তিত্বের সহজাত বিকাশের পথে কখনো কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়? কেন এমনটি হয়? হ্যাঁ, দীর্ঘ প্রশ্ন। আমরা বলি লাইফ ইজ এ মেনি স্প্লেন্ডার থিং। জীবনের কোন পর্যায়ে গিয়ে কি হবে তো মানুষ বলতে পারে না। চক্র, আমার মতে, আমার যে ক্ষমতা সে অনুযায়ী চক্র উপন্যাসটি আমি মনে করি আমার সবচেয়ে ম্যাচিওর্ড উপন্যাস। মানে এটাতে আমার কিছু এক্সারসাইজ আছে, কিছু এমন কথা বলা আছে যেগুলো অন্য উপন্যাসে আমি বলিনি বা বলতে পারিনি। কিছু কথা বলা আছে, তার মধ্যে মেইন হচ্ছে অমলের যে ডায়েরি, তার মধ্যে আছে। হ্যাঁ, এইটা আত্মসমর্পণ ঠিক বলবো না, আত্মসমর্পণের চেয়েও একটা কিছু আছে, মেনে নেওয়ার ব্যাপার আছে, একটা মেনে নেওয়ার ব্যাপার। এই যে অমল, তার ছেলে মেয়ে, বউ, এদের মধ্যে বারবার সম্পর্ক পাল্টে যাচ্ছে, যেরকম আমাদের সকলের জীবনেই হয়। সম্পর্ক এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, সম্পর্ক পাল্টে যায়, তার কিছু কিছু পরিবর্তন ঘটে। এখন জীবন যেরকম সেরকমভাবে আমি লেখার চেষ্টা করি, তবে তার মধ্যে আরেকটা মাত্রা যোগ হয়, সেটা হচ্ছে আমার জীবন ভাবনা। আমি জীবন নিয়ে যা ভাবি সেইগুলো এসে কখনো কখনো ঢুকে যায় ওর মধ্যে, সেইটাই আসল কথা। ওখানে কিছু বিভৎস রসেরও অবতারণা আছে, এমনকি রক্তকরবী, পথের পাঁচালী, এসব নিয়েও কিছু মজা ঠিক বলবো না, কিছু পাল্টে দিয়ে একটা
প্যারোডি কিছু কাছে প্যারোডিও বলা যাবে না, সেটা হচ্ছে অন্য রকম ওটাকে রিভ্যালুয়েট করা বা রিএনাক্ট করা, সেটা করেছি আমি। যেরকম ওই রক্তকর্মী রাজা এবং আমাদের হ্যাঁ নন্দিনীর সঙ্গে যে ডায়ালগ সেখানে পাল্টে যাচ্ছে অনেকটা, এসব করা আছে। সুতরাং ওই উপন্যাসটা আমার মনে হয় ওটা আরেকবার উল্টে পাল্টে দেখলে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু সূক্ষ্মাতি সূক্ষ্ম কিছু ওরকম ব্যাপার আছে, ঠিক সারেন্ডার বলা যাবে না কিন্তু আছে। তো ওই মেয়েটির ভেতরে যে পরিবর্তনটা আসছে সেটা মানবিক পরিবর্তন। সে যে একটা অদ্ভুত ধরনের বহিমিয়ান মন নিয়ে জন্মেছে, সেই মানসিকতা থাকা সত্ত্বেও সে কিন্তু ধীরে 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 একটি পুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে, যেটা মানুষের ধর্ম, মানবিক ধর্ম। এবং সে আকর্ষণ থেকে তার জীবনের খানিকটা রং পাল্টে যাচ্ছে, একটু সে বদলে যাচ্ছে, যদি অহংকারটা সে ছাড়েনি। এই অনেক কিছু আছে, যদিও সেটা যাও পাখি বা পার্থিবর মতো বড় উপন্যাস নয়, ছোট, অনেকটা আকারে ছোট, কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে কিছু এক্সপেরিমেন্ট করা আছে।